ইনফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, পানি ব্যবস্থাপনায় সার্বজনীন বৈশ্বিক উদ্যোগ নিতে হবে, বুদাপেস্টে পানি সম্মেলনে প্রধানমন্ত্রী। ভেজাল প্যারাসিটামলে 28 শিশুর মৃত্যু, রিড ফার্মার মালিক সহ সব আসামি খালাস। মানব জমিন, মান্নার জামিন, মুক্তিতে বাধা নেই। আমাদের সময়, রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে গোয়েন্দাদের আশঙ্কা, উস্কে দিতে পারে জঙ্গিবাদ। সকালের খবর, ফুলবাড়িয়া উত্তাল, 144 ধারা 2 মামলা। জয় জয় দিন, ইতিহাসের জঘন্যতম মুসলিম নির্যাতন, নিকি নিউজের বিশ্লেষণ। আলোকিত বাংলাদেশ, উচ্চ শিক্ষা কমিশন গঠন করছে সরকার, বাতিল হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দৈনিক ইনকিলাব, থামছে না নারী ও শিশু নির্যাতন। ভোরের কাগজ, প্রধানমন্ত্রীর বিমানের জরুরি অবতরণে তোলপাড়, কারণ অনুসন্ধানে 3 কমিটি, ভিভিআইপিদের জন্য বিশেষ বিমান কেনার পরিকল্পনা। দৈনিক দিনকাল, জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না মেয়ররা। আমাদের অর্থনীতি, ডক্টর ইউনূসের 4টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর। বণিক বার্তা, বড় গ্রহীতাদের থেকে সুবিধা নিতেন সাবেক এমডি অগ্রণী ব্যাংক। দৈনিক সংগ্রাম, 7 দফা প্রস্তাব পেশ, পানি নিরাপত্তার উদ্যোগী হওয়ার এখনই সময়, শেখ হাসিনা। দৈনিক করতোয়া, অযোগ্যতা ও অদক্ষতা, রিড ফার্মার 5 আসামি খালাস। The Independent, government uncomfortable over Rohingya refugee crisis. The New Nation, Fulbaria tense, section 144 imposed. তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। একটি প্রধান শিরোনাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রয়েছেন, সেখানে বিশ্ব পানি সম্মেলনে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে নিরাপদ পানি নিশ্চিত করতে বৈশ্বিক তহবিল গঠন করতে হবে। পানি তো এখন সবচেয়ে বড় সমস্যা এবং পৃথিবীর প্রতিটা দেশ পানি সমস্যায় সংকটগ্রস্ত। অনেকেই তো যারা গবেষণা করেন, বিশ্লেষণ করেন, তারা বলছেন যে আগামী যুদ্ধগুলো পানি যুদ্ধ হবে। এছাড়া উন্নয়নের ক্ষেত্রে যদি দেখেন, তাহলে উন্নয়নের ক্ষেত্রে পানির ভূমিকাটা কি, আমাদের সেটা সেই উষ্ণায়নের কারণেই হোক অথবা পানির স্বল্পতার কারণে হোক, সবাই ক্ষতিগ্রস্ত। তো এই সময় থেকে যে ডাকটা দেওয়া হয়েছে, এটা অত্যন্ত সময় উপযোগী। প্রস্তুতপক্ষে এটা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলাপ হয়েছে। তো যেহেতু প্রস্তাব আকারে এসছে, আমরা এটা আমরা সবাই দেখব। বিষয়টা হচ্ছে যে আমাদের পানি ব্যবহারের একটা বিষয় আছে, অপচয়ের একটা বিষয় আছে, পানি পরিষ্কার রাখার বিষয় আছে। আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, বাংলাদেশের নদীগুলোর পানির যদি অবস্থা দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আমরা পানির ব্যাপারে সচেতন নই। তো আমরা সারা বিশ্বকে পানির ব্যাপারে যেমন বলছি, সেটা খুব ভালো কথা, একই সাথে আমাদের নিজের দেশের যে পানি ব্যবস্থা আছে, সেটাকে ঠিকমতো চালানোর ব্যবস্থা করাটাও সেটাও আমাদের প্রয়োজন। যে কোনো ভাবে, যে কোনো অবস্থাতে যে নোংরামি পানির আছে, আমি যে এলাকাটায় থাকি তার পাশে যে সরকার এটাকে গুলশান লেক নাম দিয়ে চালাচ্ছে, এটা যে নোংরা অবস্থা, এটাতে মনে হয় না যে আমরা পানির ব্যাপারে খুব যে সচেতন একটা জাতি গোষ্ঠী। এটা তো সরকারেরই জিনিস, সরকার কেন পরিষ্কার করে রাখে না এটা কেউ বলতে পারবে না। বিভিন্ন জায়গায় পানি নষ্ট করা হচ্ছে। বড় লোকদের কোনো সমস্যা নেই, তারা তো পানি কিনতেই পারবে, প্রতিদিনই আমি দেখি ট্রাকে করে খাওয়ার পানি আসে। তো এইটা তো কোনো সমাধান হলো না। আমরা নদীর পানি নষ্ট করেছি, আমাদের যে রিজার্ভার আছে ওগুলোর পানি নষ্ট করেছি। আমাদের দেশে খুব বড় একটা সমস্যা হচ্ছে, বস্তুতপক্ষে হচ্ছে মাটির নিচের ভূগর্ভস্থ পানি, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচন্ড ভাবে। আমাদের দেশে ক্যান্সার, কিডনি ক্যান্সার হবে সবচেয়ে বেশি, সেটা পানি থেকে, আর্সেনিক থেকে। অর্থাৎ আমাদের জীবনটা পুরোটাই পানি কেন্দ্রিক জীবন, হাইড্রোলিক সিভিলাইজেশন যেটা বলে। তো সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব সচেতনতা অনেক বেশি দরকার। বিশ্বের যেমন দরকার, আমাদেরও দরকার। আমরা সেটা দেখতে পাই না, কোনো ক্ষেত্রে দেখতে পাই না। অতএব আমার মনে হয় একই সাথে প্রধানমন্ত্রীকে সাধুবাদ, বিশ্বকে সচেতন করার জন্য। প্রধানমন্ত্রীর সবচেয়ে ভালো হবে প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে ওইরকম একটা যদি প্রস্তাব দেন যে হ্যাঁ, দেশের এই কিছু নিয়ম আছে, এগুলোকে পালন করতে হবে, তাহলে খুব ভালো হয়। আরেকটি খবর রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরিতে যাওয়ার পথে তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করে। আজ সেটিকে ঘিরে শিরোনাম রয়েছে যে প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই ওই জরুরি অবতরণের জন্য যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হবে এবং ভিভিআইপিদের জন্য বিশেষ জেট কেনার পরিকল্পনা করা হয়েছে। তো এটা তো
একদিক থেকে যে প্রধানমন্ত্রী এবং যারা ভিভিআইপি তারা একটু শান্তিতে চলাফেরা করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষের যে কি অবস্থা হয় বাংলাদেশ বিমানে চড়লে, এটা যারা চড়েছেন তারাই বলতে পারবেন। আমি কিছুদিন আগে নেপাল গিয়েছিলাম একদিনের জন্য, সেখানে 4.5 ঘন্টা দেরি হয়েছিল এবং কেউ এসে যাত্রীদেরকে বলেও নি, এবং যাত্রীদেরকে ঢুকিয়ে দিয়েছিল সেখানে শুধুমাত্র আমি জানি না কি কারণে, শেষ পর্যন্ত লোকজন চিৎকার ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। তো আমার মনে হয় বাংলাদেশ বিমান যাত্রীদেরকে একেবারে সিরিয়াসলি নেয় না, তারা এদেরকে হালকা পাতলা বিষয় মনে করে যে এরা তো চড়তেই হবে, এদের চড়া ছাড়া কোনো উপায় নেই। এইরকম অযোগ্য, এরকম অকর্মণ্য একটা কোনো বিমান প্রতিষ্ঠান, একসময় আমি অনেক পৃথিবীতে বিভিন্ন জায়গায় গেছি, সব জায়গাতে মোটামুটি আমরা বেশ পরিচিত, যেখানে আমাদের বিমান যায় যে আমরা একটা বেশ নিম্নমানের একটা বিমান সংস্থা, ওখানে গেলে কোনো সুবিধা পাওয়া যায় না, যেসব জায়গায় অফিস আছে সে অফিস ঠিক মতো চলে না, আর টাইম মতো এটা তো যায়ই না। অর্থাৎ সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় প্রধানমন্ত্রী যদি একটু কষ্ট পেয়ে থাকেন আমরা তার জন্য দুঃখিত, কিন্তু একই সাথে তিনি বোধহয় আমাদের কষ্টটা একটু বুঝতে পারবেন, কারণ আমরা এটা নিয়মিত যারা চড়েন, আমি চড়ি না, যারা চড়েন তারা যে সারাক্ষণে এই ধরনের অসুবিধা পড়েন, তাহলে এটা তিনি বুঝতে পারবেন। তাহলে সেদিক থেকে আমি কোনো মানে বিদ্রুপ করে বলছি না, তবে প্রধানমন্ত্রী একটু এইতে হয়ে প্রধানমন্ত্রীও সচেতন হবেন, প্রধানমন্ত্রীও বুঝতে পারবেন যে সাধারণ মানুষের যে কষ্টটা আছে এই কষ্টটা বিমান সবাইকে দেয়, এবং উনাকে যদি দেয়, এবং তাহলে বুঝতে হবে যে উনাকে জন্য যদি বিপদ হতে পারে, অসুবিধা হতে পারে, তাহলে সাধারণ যারা যাত্রী তাদের কি অসুবিধা হয়। তবে আমার মনে হয় সমাধানটা নিশ্চয়ই বিশেষ একটা বিমান কেনা নয়, যেটা বিমান কিনে গেলে ওটাকে যারা ভালো করে রাখবে, বাকি বিমানকে কিছুই করবে না। তা যদি ব্যক্তি মালিকানার বিমান প্রতিষ্ঠানগুলো ভালো হতো তাহলেও হতো, কিন্তু তারাও যে ততটা ভালো হচ্ছে বা ব্যবসা করতে পারছে তাও না। এর এক অদ্ভুত একটা পরিস্থিতি, আমাদের এই সেক্টর 45 বছরে উন্নতি করলো না, এক অদ্ভুত একটা সেক্টর। আমি আমার কাছে কোনো উত্তর নেই, আশা করি কেউ না কেউ একজন উত্তর দেবেন, কারণ একটা প্রতিষ্ঠান 45 বছরে উন্নতি করতে পারে না, এবং বেসরকারি সংস্থাগুলো আসছে তারাও করতে পারছে না অতটা। তবে কয়েকটা আমি নেপালে গিয়ে শুনেছি বাংলাদেশে বেসরকারি কিছু সংস্থার সুনাম হচ্ছে, বিমানের সুনাম নাই। তো এরপরে আরেকটি শিরোনাম হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায়, যেখানে গতকাল একটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের উপরে হামলা হয়েছে এবং সেখানে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো সেখানে 144 ধারা জারি করা হয়েছে এবং পুলিশ এবং প্রশাসন আলাদা 2টো তদন্ত কমিটিও করেছে। এই তদন্ত কমিটির উপরে জনগণের কোনো আস্থা নেই, এটা করে কোনো লাভ হয় না। আজকে কয় হাজার তদন্ত কমিটি, তার উপর একটা তদন্ত কমিটি বসানো উচিত। আজ পর্যন্ত কতগুলো তদন্ত কমিটি হয়েছে এবং তার কি লাভ হয়েছে? আমি নিজে অন্তত দুর্নীতির উপরে একটা স্টাডিতে আমি করতে বলেছিলাম, তাহলে আমি দেখেছিলাম দুর্নীতির কোনো ব্যবস্থা করা হয় না, ঠিক তেমনি ভাবে এই ধরনের তদন্তের কোনো ব্যবস্থা করা হয় না। আমাদের একজন এসপি সাহেব উনি বলেছেন যে ডাকাতকে উনি পিষে মেরে ফেলবেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তিনি বলছেন এই পুলিশ আগের পুলিশ না, তো এই পুলিশ আগের পুলিশ না, তো লোককে পিটিয়ে মেরে ফেলাটা কি ধরনের পুলিশ? আপনি যদি দেখেন পত্রপত্রিকাগুলো যারা জরিপ করছেন, মতামত জরিপ, তারা প্রত্যেকে কিন্তু পুলিশকে খারাপ বলছেন। তো পুলিশ মাঝখানে জঙ্গি মেরে একটু তাদের ভাবমূর্তি উন্নতি হয়েছিল, কিন্তু কিছুদিন মধ্যে যদি পাবলিক মারা শুরু করে দেয় জঙ্গি মনে করে, তাহলে তাদের ভাবমূর্তি নিশ্চয়ই থাকবে না। এই যে পুলিশের সঙ্গে মানুষের যে বিভেদটা, এটা ক্রমেই বাড়বে। দুর্ভাগ্যবশত যেটা হয়েছে যে আমাদের দেশে এখন খুব একটা সাধারণ মানুষের কষ্ট হলেও খুব একটা কারো রাজনৈতিক কষ্ট হয় না। তো এই কারণে আমাদের কষ্টটা দেখার কোনো লোক নাই। 2 জনকে যে মেরে ফেললো, পিটিয়ে মেরে ফেললো, এটা আমরা চুপচাপ শুনে যাচ্ছি, 2 দিন পরে হয়ে যাবে। আপনি যদি দেখেন এই যে প্যারাসিটামলের যে কেসটা হলো, এত বছর পরে যখন দেওয়া হলো সবাই বেকসুর খালাস পেয়ে গেল, তো সে মানুষ তো মৃত্যু হয়েছিল। তো আমরা সাধারণ মানুষের শিশু মৃত্যু হয়েছিল, হ্যাঁ, তো তাহলে আমাদের যে রাজনৈতিক কারণে কেবলমাত্র অপরাধ হলো, অপরাধ যোগ্য অপরাধ, আর এরকম ভাবে মানুষের বাচ্চাকে মেরে ফেলা, খারাপ ওষুধ খাইয়ে সেটা অপরাধ নয়, এই মানসিকতাটা আমাদের খুব প্রবল ভাবে চেপে পড়েছে। এবং মানুষের কাছে দাবিও মানুষ করে না, মানুষ রাস্তায় নেমে যাচ্ছে রাজনীতি হত্যাকাণ্ডের জন্য, রাজনৈতিক উদ্দেশ্যের জন্য বা রাজনীতি বিষয়ের জন্য। কিন্তু একটা বাচ্চা যেখানে মরে গিয়েছিল সেটার ব্যাপারে মানুষের কোনো উদ্বেগ নাই। বস্তুত পক্ষে মানুষ তো ভুলেও গেছে, কতদিন পরে আমি জানি না, ঘটনার কতদিন পরে বিচার, তো তার বিচার ব্যবস্থার উপরে আস্থা থাকবে। হ্যাঁ, কতদিন প্রথম যখন ঘটনা বলছেন আমার সালও মনে নাই, ওই যে মেয়েটার মৃত্যুর মতো, মানুষ ভুলেও যাচ্ছে। তো এটা তো একটা খুব
খুব সফল একটা পদ্ধতি পাওয়া গেছে। এতদিন ধরে বিচার দীর্ঘায়িত হয়েছে, মানুষ ভুলেই যাচ্ছে যে কার বিচার হচ্ছে, যে কি অপরাধটা কি ছিল তাও তো ভুলে যাচ্ছে। এই হঠাৎ করে ধাক্কা লেগে আমাদের মনে পড়লো যে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমরা তখন খুব উল্লাস করে করি, কিন্তু আমরা শেষ পর্যন্ত গিয়ে তো কিচ্ছু করছি না। আমরা জানি, যেমন মনে করুন যুদ্ধ অপরাধীদের যে বিচার হচ্ছে, এটা তো একটা সাধুবাদ যোগ্য, সারা দুনিয়ায় আমরা একটা উদাহরণ রেখেছি। কিন্তু এই বিচারে যে বেকসুর হয়ে গেল অভাবে, এবং সবাই যেটা বলছে যে এত অযোগ্যভাবে এই কেসটা সামনে উপস্থাপন করা হয়েছে, এটাও তো একটা হত্যার সমান দাঁড়ায়। আমরা সেটা কোনো কিছু কিন্তু মনে করছি না। দুইটা শিক্ষককে মেরে ফেলছে পিটিয়ে, এটাকে আমরা কোনো অপরাধ মনে করছি না। আমরা যদি এগুলোকে রাজনৈতিক হত্যাকাণ্ড ছাড়া অন্য সকল হত্যাকাণ্ডকে স্বাভাবিক বলে মেনে নেই, তাহলে আমাদের পুলিশ রাখার কি দরকার আছে? আমি বুঝতে পারি না। এটা দুঃখজনক নয়, এটা হচ্ছে যে জনপ্রশাসন ব্যবস্থা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে তার একটা প্রতিফলন। ফুলবাড়িয়া যেমন আমরা দেখেছি একজন শিক্ষক তার মৃত্যু হয়েছে, এবং আরেকজন পথচারী ছিলেন বয়স্ক, তিনি মারা গেছেন। বলা হচ্ছে যে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তো এই ঘটনাগুলোই বের করার জন্য যে আসলে কি অবস্থায় কার মৃত্যু হয়েছে এবং কি কারণে কখন হামলাটা চালানো হলো। মাফ করবেন, মানুষের আস্থা নেই, মানুষ এটাকে কিন্তু ওইভাবে দেখছে না। আপনি গত কত বছরে হিসেব করে দেখেন কতগুলো তদন্ত কমিটি হয়েছে, কোনটার কারণে কারো কিছু অসুবিধা হয়েছে আপনি তো একটাও পাবেন না। আপনি হয়তো একটা পেতে পারেন, দুইটা পেতে পারেন, আপনি তো বেশিরভাগ পাবেন না। তো সেই কারণে আমার মনে হয় যে এই যে আপনার যদি বিশ্বাসের ভাটা নামে, তাহলে এটা থেকে তো ফেরত আসা খুব কঠিন হবে। আজ ঢাকায় একটি অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত তিনি রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে সেটি তিনি সমর্থন জানিয়েছেন, কিন্তু রোহিঙ্গাদের উপরে অত্যাচার নির্যাতনের নিরপেক্ষ তদন্তের দাবিও তিনি এখান থেকে জানিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি, আমরা শিরোনামে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই রোহিঙ্গাদের ব্যাপারে তো কেউ দ্বিমত প্রকাশ করছে না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশকে যেটা বুঝতে হবে, রোহিঙ্গাদেরকে যতদূর সম্ভব মায়ানমার সরকার বের করে দেবে। এটা খুব খারাপ কথা, নিগৃহীত হচ্ছে তারা। আমাদের করাটা কি রোহিঙ্গাদের মায়ানমার সরকারকে সমালোচনা করাতেই শেষ হয়ে যায়? কারণ তারা তো থামবে না। আমাদের যেটা দরকার ছিল আন্তর্জাতিক ভাবে, এটা 1991 আমি নিজে এই রোহিঙ্গা কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম। 1991 থেকে 2016, কম দিন না। আমরা এই 15-16 বছর, হ্যাঁ 15-16 বছরের বেশি, এতদিন আমরা কি করেছি? আমরা কি জানতাম না যে তারা এই করে? সেদিন আলাপ করতে গিয়ে একজন ভদ্র বললেন যে মায়ানমার সরকার সেনাবাহিনীর সরকার, আমরা আলাপ করতে যাই সিভিলিয়ান লোকদের সঙ্গে, সিভিলিয়ান লোকদের কোনো ক্ষমতা নেই। তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে আমি বুঝতে পারছি না। আমাদের সবকিছুতে যেমন বেসরকারীকরণ করা হচ্ছে, আমার মতে পররাষ্ট্র মন্ত্রণালয়টাকে বেসরকারি করে একটা অংশকে অন্তত বেসরকারীকরণ করে দেখা উচিত, যে তাদের পারফরমেন্সটা ভালো হয় কিনা। কারণ এইভাবে চুপ করে বসে থেকে প্রতিবাদ করো, মায়ানমার সরকার কিছু করো না। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার বলেছেন যে হ্যাঁ করো না, কিন্তু তিনি পেটে তিনি কি করছেন আমরা তো জানি না। আজকের দিনে মায়ানমার সরকারের উপরে মাত্র দুইটা দেশের কিছুটা হলেও প্রভাব আছে, এর মধ্যে একটা দেশের প্রভাব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে চীন। এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। আমাদের তো চীনের সঙ্গে এই বিষয় যথেষ্ট ঘনিষ্ঠভাবে কথা বলা উচিত, একটা কৌশল তৈরি করা উচিত। আমি কোন জায়গায় লক্ষ্য করিনি যে এই নিয়ে আন্তর্জাতিক একটা মানে মিটিং পর্যন্ত সরকার তলব করতে পেরেছে, যে যারা যারা ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বা যারা যারা দেশে রোহিঙ্গারা যাচ্ছে তাদেরকে মিলিয়ে একসাথে করা। তাহলে তো মায়ানমার বুঝবে যে হ্যাঁ পৃথিবীতে জনমত বলে একটা কিছু আছে, সেটা আমরা কোনো লক্ষণই পাচ্ছি না। তো আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি যে মাহমুদুর রহমান মান্না, রাজনৈতিক নেতা, তার জামিন বহাল রয়েছে এবং তার মুক্তিতে বাধা নিয়ে এরকম শিরোনাম রয়েছে সংবাদপত্রে। কদিন আগে তো অনেকদিন ধরে চলছে, এবং এর আগে কিছুদিন আগে মাহমুদুর রহমান ছাড়া পেলেন, সরকার বিরোধী লোকের কথা বলছে, এরপরে মান্না ছাড়া পাচ্ছেন। এটা তো আমরা সাধুবাদ যোগ্য। যে কোনো মানুষ যে কোনো মানুষকে অ্যারেস্ট করবে, তার এগেইনস্টে চার্জ থাকবে, চার্জ যদি প্রমাণিত হয় তাহলে তার জেল জরিমানার শাস্তি যা হবে। কিন্তু এই মধ্যবর্তী পর্যায়ে তাকে জামিনে আটকে রাখা, এটা গ্রহণযোগ্য না, কারো কাছেই না। তো সব সরকারই এটা করে থাকেন, এটা আলাদা নিয়ে কিছু করছেন না। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সরকার এটাকে গুরুত্বপূর্ণ মনে করেছে, মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল সরকার গুরুত্বপূর্ণ মনে করেছেন। মনে করলে যে তাকে রাখতে হবে তাও না। তো আশা করি বিচার বিভাগ স্বাধীন, আশা করি বিচার বিভাগ তাদের যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন মুক্তভাবে দিচ্ছেন,
এবং সেই কারণে বের হয়েছেন, খুব ভালো কথা। এরপর আশা করি বিচারটা হবে, ঝুলিয়ে রাখার তো মনে হয় না। হোসেন মোহাম্মদ এরশাদ 1990 সালে ক্ষমতাচ্যুত হয়েছেন, তার বিরুদ্ধে মামলার এখনো নাকি ইনভেস্টিগেশন চলছে। এইটা তো হাস্যকর কিনা আমি জানি না, মানে 90 থেকে এটা কতদিন হয়, এটা তো প্রায় 26 বছর ধরে একটা যদি মামলার যদি ইনভেস্টিগেশন চলে, তো তাহলে তো ছেলের বাপের কেস ছেলে নিয়ে মামলা করবে। এইটা আমার মনে হয় ব্যবহার করা হয় যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য চাপ প্রয়োগের ক্ষেত্রে। তো সেই চাপটা হচ্ছে রাজনীতির বিষয়, এটা তো আমাদের বিষয় না, রাজনীতি তো সাধারণ মানুষের বিষয় না। আমরা কথা বলি, সাধারণ মানুষ মাঝে সুযোগ পেলে ভোট দেয়, এর বেশি তো আমাদের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই। তো আলোকিত বাংলাদেশের শিরোনাম রয়েছে দুটো, শিক্ষা নিয়ে দুটো শিরোনাম পাশাপাশি। একটি হচ্ছে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে 15 সুপারিশ, এসএসসি থেকে 4টি বিষয় বাদ হচ্ছে এরকম একটি, আর পাশে হচ্ছে উচ্চশিক্ষা কমিশন গঠন করছে সরকার, বাতিল হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বোঝা যাচ্ছে যে শিক্ষার মান বিষয়টিতে এক ধরনের ভাবনা চিন্তার জায়গা রয়েছে, যেটি আমরা আগেও কথা বলছি অনেকদিন ধরে। গত দীর্ঘদিন তো আমাদের মন্ত্রী সাহেব, শিক্ষামন্ত্রী সাহেব ছিলেন, তিনি যে অবস্থা করেছেন, আমার মনে হয় তার উচিত একটা উনি একটা জায়গায় এসে বলুক, কোন মানুষ বলবে যে তার অধীনে তার সময়কালে অবস্থার উন্নতি হয়েছে। এরকম একটা দুঃখজনক পরিস্থিতি হয়ে গেছে যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা সবচেয়ে বেশি অসুবিধাটা পাই, কারণ যেই ছেলেমেয়েরা আসে পড়তে আমাদের কাছে, সেই ছেলে মেয়েদের কোনো শিক্ষা হচ্ছে না। তো সেই দোষটা তো আর বাচ্চাদের না, দোষটা তো যে ব্যবস্থার মধ্যে তাদের লেখাপড়াটা হচ্ছে। আমি নিজের টেক্সটে ভুল দেখেছি, কি করে হাই স্কুলের টেক্সটে, ইতিহাসের গ্রন্থে ভুল তথ্য যেতে পারে, এটা অবিশ্বাস্য, কিন্তু আছে। আমি নিজে আমার স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করি, তুমি এটা জানলে কি করে? বলে, স্যার আমরা পড়েছি হাই স্কুলে। তো এইটাকে তারা সিরিয়াসলি নেয় বলে মনে হচ্ছে না। বাংলাদেশের অসুবিধা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের বড়লোক শ্রেণী তাদের স্কুল আলাদা জায়গায় নিয়ে চলে গেছে। যে শিক্ষাটা সরকারি শিক্ষা হচ্ছে, এটা খুবই সাধারণ মানের শিক্ষা। আমি এখনো দেখেছি আগে পুরনো যে স্কুলগুলো ভালো ছিল, ওই স্কুলগুলো থেকেই ভালো ছাত্রছাত্রী আসে। নতুন যেসব স্কুল হচ্ছে, ওখান থেকে ভালো ছাত্রছাত্রী আসছে না। আর মান সম্পন্নতা সম্পর্কে আর না বলাই ভালো, আপনিও জানেন আমিও জানি মান সম্পন্নতা কোন জায়গায় চলে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি পড়ানো বন্ধ করে দিই। মানে এই ছেলে মেয়েদেরকে, যাদের সম্পূর্ণরূপে আগ্রহহীন একটা ছাত্র গোষ্ঠী তৈরি হচ্ছে, এখানে ওপরের দিকে কিছু আছে অসাধারণ, পৃথিবীর যে কোনো দেশের তারা তুলনাযোগ্য, কিন্তু মাঝখানটা যাচ্ছে, সেদের জন্য কষ্টটা বেশি হয়। তারা একটু যদি পরিস্থিতি পরিবেশ পেত, ভালো হতে পারত। কিন্তু নিচের দিকে যেটা হয়েছে, নিচের দিকে একটা বড় অংশ এখন তৈরি হচ্ছে যারা একেবারেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ার অযোগ্য। তো বিশ্ববিদ্যালয় পড়ার অযোগ্য মানে হচ্ছে তাদের কলেজ এবং স্কুলে তাদের খুব নিম্নমানের শিক্ষা হয়েছে। দুর্ভাগ্যবশত এই বিশ্ববিদ্যালয়ে পড়া অযোগ্যদের বাবা মাদেরও পয়সা আছে, তারা ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে পাঠাতে চায়। লেখাপড়া শেখার লেখাপড়া শেখাটা চাকরি করার জন্য হোক না করার জন্য হোক, সেটা অন্য বিষয়, লেখাপড়া তো শিখতে হবে, এটার কোনো আগ্রহ নেই। তা আমাদের দেশে কোনো ব্যাপারই মানুষের এইসব বিষয়ে আগ্রহ নেই। ঠিক যেভাবে প্যারাসিটামলের কারণে বাচ্চার মৃত্যু হওয়া, ওষুধের কোম্পানির বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে আগ্রহী না, ঠিক তেমনি ভাবে শিক্ষা দেওয়ার ব্যাপারেও আমরা আগ্রহী না। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইর নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি।